নমস্কার, দেখছেন চারটের চারদিক। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। এই মুহূর্তে অন্যতম বড় খবর, আরজিকরের ঘটনাতে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। তবে আদালতের পর্যবেক্ষণে হবে সিবিআই তদন্ত। গত 5 দিন ধরে পুলিশি যে তদন্ত হয়েছে তাতে তদন্তের কোনো অগ্রগতি হয়নি বলে আদালত মনে করছে। সে কারণেই নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের জন্য সিবিআইয়ের হাতে এই তদন্ত তুলে দেওয়া হয়েছে। আজই আদালতের মধ্যেই কিন্তু এই কেস ডায়েরি তুলে দেওয়া হয়েছে সিবিআইয়ের হাতে। আগামীকালের মধ্যে সিসি ক্যামেরা ফুটেজ সহ যাবতীয় তথ্য, এই যে এতদিন ধরে তদন্ত করছে কলকাতা পুলিশ, সেই তদন্তের যাবতীয় তথ্য ফাইল সেটা কিন্তু তুলে দিতে হবে সিবিআইয়ের হাতে, এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে যারা যে সমস্ত পড়ুয়ারা আন্দোলনে রয়েছেন তাদেরকে বলেছেন কর্মবিরতি তুলে নিয়ে কাজে ফিরতে এবং তাদের নিরাপত্তা যাতে ঠিক থাকে এবং নিরাপত্তার দিকটা প্রশাসনকে নজর রাখার নির্দেশ দিয়েছে। এই মামলায় প্রশাসন এবং পুলিশের গাফেলতিও পেয়েছে কলকাতা হাইকোর্ট। কামদুনি থেকে শুরু করে পার্ক স্ট্রিট হয়ে যে যে ঘটনা, যেখানে যেখানে ধর্ষণের এরকম ঘটনা মুখ্যমন্ত্রী চেষ্টা করেছেন তাকে আড়াল করে দিয়ে সেই ঘটনাটাকে যেন ধামাচাপা দেওয়া যায়। এবার অন্তত সেই সংস্কৃতির শেষ ঘটুক। সরকার অন্তত উপযাচক হয়ে দোষীদের আড়াল করার যে প্রচেষ্টা চালিয়ে এসছে বিগত 13 বছর ধরে সেটা বন্ধ করুক। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের বক্তব্য শুনলাম। এবং যদিও রাজ্য সরকার তারাও কিন্তু চাইছিল যে এই ঘটনার সিবিআই তদন্ত দিতে, তাদের কোনো আপত্তি ছিল না। তবে আদালতে রাজ্য সরকারের ভূমিকা অন্যরকম ছিল। রাজ্য সরকারের পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন সেটাই কিন্তু বলছেন অন্যান্য আইনজীবীরা। এই গোটা বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। কলকাতা হাইকোর্ট চত্বরে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, কথা বলবো তোমার সঙ্গে, যেটা জানতে চাইবো যে আজকে আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং তারা বলছে যে আদালতে পর্যবেক্ষণ হবে এই তদন্ত। আর কি কি নির্দেশ দিল? দেখো, প্রথমে যদি তোমাকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশিকা বলা যায়, তাহলে বলতে হবে যে কলকাতা পুলিশ নয়, আরজিকর ঘটনার তদন্তভার গেল সিবিআই এর হাতে। এইটা নজিরবিহীন ঘটনা কলকাতা হাইকোর্টে, যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নির্দেশ দিলেন যে কোর্টের এজলাসের মধ্যেই কেস ডায়েরি তিনি হস্তান্তর করলেন সিবিআই এর হাতে। অর্থাৎ এক্ষুনি এই মুহূর্ত থেকে সিবিআই এর হাতে আরজিকরের ঘটনার তদন্তভার হস্তান্তরিত হলো। আর কলকাতা পুলিশের হাতে তদন্তভার রইল না। কেস ডায়েরি ছাড়া অন্যান্য যে এই মামলার সঙ্গে সংযুক্ত মেটেরিয়াল রয়েছে, সিসিটিভি ফুটেজ সহ অন্যান্য জিনিস, সেগুলিকেও আগামীকাল সকাল 10টার মধ্যে সিবিআই এর হাতে হস্তান্তর করতে হবে, এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টে। সিবিআইকে আগামী 3 সপ্তাহের পর একটি তদন্তের অগ্রগতি সংক্রান্ত একটি রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা করতে হবে। আদালতের নজরদারিতেই কিন্তু এই আরজিকরের ঘটনার তদন্ত চলবে। কেন কলকাতা হাইকোর্টের এই নির্দেশ? পর্যবেক্ষণে বিচারপতি বলছেন এই মামলাটি অত্যন্ত ব্যতিক্রমী মামলা বলে মনে হয়েছে আদালতের। ব্যতিক্রমী মামলার ক্ষেত্রে সরাসরি সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বেশ কিছু রায় দিয়েছেন। সেই রায়গুলি উল্লেখ করে প্রধান বিচারপতির মন্তব্য, এই ঘটনা থেকে যেটা দেখা যাচ্ছে যে পুলিশের কেস ডায়েরি থেকে দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট নেওয়া হয়নি। সেই হাসপাতালের যিনি প্রিন্সিপাল, অ্যাসিস্ট্যান্ট যারা ছিলেন, অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল থেকে শুরু করে যে সমস্ত হাসপাতালের সুপাররা ছিলেন, তাদের এখনো পর্যন্ত স্টেটমেন্ট নথিভুক্ত করা হয়নি। তাই বিচারপতি মনে করছেন এই যে তদন্ত চলছে, এই তদন্তে কোনো গতি নেই, এই তদন্তে খামতি রয়েছে। সেই কারণের জন্যই আদালত মনে করছে এই ধরনের মামলা, অর্থাৎ একজন সিনিয়র ডাক্তার যাকে ধর্ষণ করে খুন করা হলো, সেটা শুধু পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমবঙ্গের বাইরেও লোকসমাজে এবং সমাজে যথেষ্ট সাড়া পেয়েছে। তাই আদালতের কাছে একটি ব্যতিক্রমী মামলা হিসাবে পরিলক্ষিত হয়েছে। তাই জন্যই আদালত পরিষ্কার জানিয়েছে যে সিবিআই তদন্তের প্রয়োজন। তার কারণ
আদালতে যে সমস্ত আবেদনকারীরা ছিল সেই আবেদনকারীদের তরফ থেকে দাবি করা হয় বিভিন্ন রেফারেন্স টেনে, বেআইনি অর্থলগ্নি সংস্থার মামলার সিদ্ধান্ত রেফারেন্স টেনে, এছাড়াও অন্যান্য মামলার রেফারেন্স টেনে পরিষ্কারভাবে জানানো হয় যে এর আগেও দেখা গেছে বহু ঘটনার ক্ষেত্রে সিবিআই তদন্ত বিলম্বিত হওয়ায় সামগ্রিকভাবে দেখা গেছে তথ্য প্রমাণ লোপাট হয়েছে এবং সেখানে সিবিআই তদন্ত করতে গিয়ে পরিষ্কারভাবে জানিয়েছে যে যে সমস্ত তথ্য প্রমাণ ছিল সেই তথ্য প্রমাণগুলো বিলুপ্ত হওয়ার ফলে তাদের তদন্তের অসুবিধা হচ্ছে। এই বিষয়গুলি যখন আদালতের সামনে তুলে ধরা হয় তখন আদালত তার পর্যবেক্ষণে পরিষ্কার জানিয়েছেন আদালত মনে করছে না যে এক্ষেত্রে আর এক মুহূর্ত সময় নষ্ট করার দরকার আছে। তার কারণ আদালত চায় যে ভিকটিম পরিবার যারা আছে সেই ভিকটিম পরিবারদের উপযুক্ত বিচার দিতে, তাই আদালত মনে করছে সিবিআই তদন্তের প্রয়োজন। এছাড়াও আদালত বিভিন্ন হাসপাতালের ভেতরে যখনই এই ধরনের ঘটনা ঘটে সেক্ষেত্রে হাসপাতালের প্রধানের একটা দায়িত্ব থাকে। আরজি করে যখন এই ধরনের ঘটনা ঘটেছে তখন সেখানে প্রধান অর্থাৎ প্রিন্সিপালের উচিত ছিল এই বিষয়টি নিয়ে একটি এফআইআর দায়ের করা বা অভিযোগ দায়ের করা। সেক্ষেত্রে প্রিন্সিপাল কোনোভাবেই এই ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। একজন প্রিন্সিপাল তিনি যখন একটি প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন তার অধীনে থাকা যে সিনিয়র ডক্টর তিনিও কিন্তু তার অধীনে রয়েছেন, অর্থাৎ তার দায় দায়িত্ব প্রিন্সিপালের ওপর বর্তায়। তার যখন মৃত্যু হলো সেক্ষেত্রে প্রিন্সিপাল কোনো অভিযোগ দায়ের না করে পুলিশ একটা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করলো। এখানেই আদালত মনে করছে যে প্রশাসনিক গাফিলতি রয়েছে। চিকিৎসকরা কি বলছেন শোনাবো। পীযূষ, আবারও আসবো তোমার কাছে এবং যেটা জানতে চাইবো, এই যে সিবিআই তদন্তের নির্দেশ দেয়া হলো, হাইকোর্টের বা কোর্টের পর্যবেক্ষণে থাকবে এই তদন্ত, ওই যে নিহত চিকিৎসক তার মা বাবাও হাইকোর্টে উপস্থিত ছিলেন, তাদের কি রিয়াকশন? দেখো, মা বাবাদের তরফ থেকে আইনজীবী উপস্থিত ছিলেন। মা বাবাদের তরফ থেকে যেটা দাবি করা হয়েছে তাদের আবেদনের মাধ্যমে, সেই দাবিতে বলা হয়েছে যে তারা যে ধরনের তদন্ত চলছে সেই তদন্তে তারা খুশি নয় এবং তাদের সঙ্গে যে সমস্ত ঘটনা ঘটেছে তার থেকে তারা মনে করছেন যে তারা উপযুক্ত বিচার পাবেন না। সেই আবেদনই আদালতের কাছে রয়েছে এবং আদালত বারবার প্রশ্ন তুলেছেন যে এই ভিকটিম পরিবারদের যে এখনো পর্যন্ত কোনো স্টেটমেন্ট বা ভিকটিম 164 এই তদন্তে এখনো পর্যন্ত গোপন জবানবন্দি নেওয়া হয়নি। মাত্র 25 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সেখানে হাসপাতালের যিনি প্রিন্সিপাল তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়নি। অর্থাৎ এই তদন্ত যে চলছে, এই তদন্তের যে গতি, এই তদন্তের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় আদালত মনে করছে যে এই প্রক্রিয়া যথেষ্ট নয়। 27 জনের মধ্যে 6 জন ডাক্তারকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু এই প্রতিষ্ঠানের যারা প্রধান ছিল তারা কোথায় ছিলেন? হাসপাতালের সিসিটিভি ফুটেজের কি পর্যবেক্ষণ, কেন সেখানে সঠিকভাবে সিকিউরিটি নেই, এই বিষয়গুলিতে উত্তর দেওয়ার দায়িত্ব কিন্তু প্রাতিষ্ঠানিক প্রধানের। এছাড়াও এই রায় দিতে গিয়ে আদালতের পর্যবেক্ষণ, এই যে প্রিন্সিপাল সন্দীপ ঘোষ সে সম্পর্কে পর্যবেক্ষণ যে তিনি যখন পদত্যাগ করলেন তার পদত্যাগ প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করেও তাকে অন্য জায়গায় নিযুক্ত করা হলো এবং যেখানে নিযুক্ত করা হলো ন্যাশনাল মেডিকেল কলেজ, সেটাও কিন্তু রাজ্যের গুরুত্বপূর্ণ একটা হাসপাতাল, যেখানে চিকিৎসকরা প্রতিবাদ জানাচ্ছেন যে তার অধীনে তারা কাজ করবেন না। অর্থাৎ এই ধরনের মানুষকে কি করে তার প্রশাসনের পক্ষ থেকে পুনরায় নিযুক্ত করা হলো, সে কতটা প্রভাবশালী, এটাও প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট এই রায়ের পর্যবেক্ষণে। কলকাতা হাইকোর্ট কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এই যে প্রাক্তন যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপাল ছুটির জন্য যদি অ্যাপ্লাই করে থাকে
তুমি জানো যে ইতিমধ্যে তিনি ছুটির জন্য অ্যাপ্লাই করেছেন, কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশ তার ছুটির জন্য তিনি যদি অ্যাপ্লাই করে থাকেন সেই অ্যাপ্লাই করা ছুটি কিন্তু গ্রহণ করতে হবে রাজ্য সরকারকে। এবং কলকাতা হাইকোর্টে 3 সপ্তাহ বাদে এই মামলার শুনানি রয়েছে। সেই 3 সপ্তাহ পরে শুনানির সময়, শুনানির আগে তাকে কোনো জায়গায় পোস্টিং করা যাবে না এবং তিনি কাজে যোগ দিতে পারবেন না। তার যদি কোনো বক্তব্য থেকে থাকে তিনি কলকাতা হাইকোর্টে এই মামলায় এসে হলফনামা দিয়ে তার বক্তব্য জানাতে পারেন, কিন্তু তার নিয়োগ সম্পর্কে কলকাতা হাইকোর্ট পরবর্তীকালে সিদ্ধান্ত নেবে। সিদ্ধান্ত না নেওয়া অবধি কোনোভাবেই তাকে নিয়োগ করা যাবে না। অর্থাৎ পর্যবেক্ষণে কিন্তু এটা পরিষ্কার যে প্রিন্সিপালের যে দায়িত্ব, যে গুরু দায়িত্ব, তা কিন্তু তিনি সঠিকভাবে পালন করেননি এবং তাকে জিজ্ঞাসাবাদ না করায় এবং তদন্তের মধ্যে তাকে না আনায়, এটাও কিন্তু তদন্তের গাফিলতি বলে মনে করছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট চিকিৎসকদের কাছে জানিয়েছেন তাদের কর্মবিরতি তুলে নেওয়ার জন্য এবং রাজ্যের প্রতিটি হাসপাতালে যাতে মানুষ চিকিৎসা পায় সে ব্যাপারেও কিন্তু প্রধান বিচারপতি তার মন্তব্য ব্যক্ত করেছেন। এবং প্রধান বিচারপতি একথাও বলেছেন যে এই চিকিৎসকদের নিরাপত্তার জন্য যে সমস্ত আধিকারিকরা ওই হাসপাতালের সঙ্গে যুক্ত আছেন সেই সমস্ত আধিকারিকদের সতর্কভাবে দৃষ্টি দিতে হবে এবং তাদের নিরাপত্তা যাতে বজায় থাকে সেই বিষয়ে কিন্তু সুনিশ্চিত করতে হবে। এ বিষয়ে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। অর্থাৎ কলকাতা হাইকোর্টের নির্দেশ, সিবিআই এর হাতে তদন্তভার, আরজিকর ঘটনার তদন্ত নেবে সিবিআই এবং এখন থেকেই সেই তদন্ত শুরু করবে সিবিআই। এজলাসের মধ্যেই প্রধান বিচারপতি সিবিআই এর আধিকারিকের হাতে ফাইল, কেস ডায়েরি হস্তান্তর করে দেন এবং এই মামলার সঙ্গে যুক্ত অন্যান্য মেটেরিয়াল আগামী সকাল 10টার মধ্যে কলকাতা পুলিশকে হস্তান্তর করতে হবে এবং সিবিআই তদন্ত করে একটি রিপোর্ট আগামী 3 সপ্তাহ পরে কলকাতা হাইকোর্টে জমা দেবে এবং সেই জমা দেওয়া রিপোর্ট দেখেই আদালত তার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। তুমি আমাদের সঙ্গে মনিটর সিবিআই ইনকোয়ারির কথা বলেছেন। আমরা আন্দোলনকারীরা এই রায়কে স্বাগত জানাচ্ছি, কিন্তু এই রায়কে স্বাগত জানিয়েই আমরা এই কথা বলতে চাই যে কোর্ট মনিটরিং সিবিআই ইনকোয়ারি হলো মানে ন্যায় বিচার হয়ে গেল এরকম ভাবার কোনো প্রয়োজন নেই। প্রকৃত দোষীদের, যেটা আমরা বারবার বলে আসছি যে এই ঘটনা একটা অস্বাভাবিক ঘটনা। আমরা একটা প্রপার স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত, রোগী পরিষেবার সাথে যুক্ত, তাই আমরা ইমিডিয়েট যতক্ষণ না অবধি প্রকৃত দোষীদের শনাক্ত করা হচ্ছে, প্রকৃত কালপ্রিটদের শনাক্ত করা হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে এবং যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করা হচ্ছে, ততক্ষণ অবধি আমাদের এই আন্দোলন চলবে। আমরা হাইকোর্টের এই অর্ডারকে অবশ্যই স্বাগত জানাচ্ছি। এর পাশাপাশি যেটা আজকের আপডেট সেটাও আপনাদেরকে এর পাশাপাশি দিয়ে রাখতে চাই আমি। কর্মবিরতির যে আমাদের প্রশ্ন চলছিল, যতক্ষণ না অবধি এই যে আমাদের শুরুর প্রথমে ডিমান্ড, সেই ডিমান্ডের পাশাপাশি কলেজের ভিতরে লোকাল কলেজের সমস্ত কলেজের যা ইনভলভমেন্ট ছিল, কালকে আমাদের সমস্ত কলেজ জুড়ে একটা জিবি হয়েছে, সেখানে যাতে নিয়ার ফিউচারে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য প্রপার সিকিউরিটির ব্যবস্থা করতে হবে। এর সাথে সাথে আরেকটা আমাদের ডিমান্ড ছিল যে ফ্যামিলি কম্পেনসেশনের যে পয়েন্টটা, এই লসটা আমরা আর ফিরে পাবো না, যা চলে গেছে তা তো চলে গেছে। তাহলে প্রপার কম্পেনসেশনের যে আমাদের আন্দোলনের মঞ্চ থেকে যা ডিমান্ড ছিল, এই ডিমান্ডগুলো যতক্ষণ না অবধি ফুলফিল হচ্ছে ততক্ষণ অবধি আমাদের কর্মবিরতি যেমন চলছিল সেইভাবেই চলবে। এর পাশাপাশি আরেকটা পয়েন্ট আমি বলে রাখতে চাই, আমরা আমাদের ডিমান্ডের মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা ছিল যে আমরা পোস্টমর্টম রিপোর্ট দেখতে চাই আমাদের কমিটি রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে। আজ সকালে আমরা এখানে যিনি ছিলেন ডিসি নর্থ, তার সাথে আমরা কথা বলি, আমাদের রিপ্রেজেন্টেটিভ লিস্ট আমরা পাঠাই। স্টিল আমাদের ডিমান্ডের যেহেতু ছিল, আমরা স্টিল সিসিটিভি ফুটেজ এবং পোস্টমর্টম রিপোর্ট দেখতে চাই। আমরা কমিউনিকেট করেছি, তারা যে মুহূর্তে সময় দেবে আমাদের টিম রেডি, আমরা সেই মুহূর্তে দেখতে যাব। যদি হয় অবশ্যই আমরা দেখতে যাব, একদম আমাদের আন্দোলনের ডিমান্ড তো এটা। আজকে সকালে আবেদন জানিয়েছি, আমাদের রিপ্রেজেন্টেটিভ লিস্ট পাঠিয়েছি, যে মুহূর্তে সময় দেবে আমরা সেই মুহূর্তেই দেখব। আমাদের কর্মবিরতি নিয়ে স্ট্যান্ড খুব পরিষ্কার। প্রকৃত দোষীদের শনাক্ত করা, অ্যারেস্ট করা
এবং শাস্তির ব্যবস্থা করা, যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করা। এরপরেও আমরা বলতে চাই, এর সাথে অ্যাসোসিয়েটেড যে ডিমান্ডগুলো ছিল সেগুলো রাখলাম, এই ডিমান্ডগুলো অ্যাচিভ হতে হবে। তার সাথে সাথে আমরা অলরেডি একটা জিবি মিটিংয়ের কল করার কথা ভাবছি। জিবি মিটিংয়ের সম্মিলিত ডিসিশনে যদি কর্মবিরতির প্রশ্ন আমরা রাখবো, যা ডিসিশন হবে, যা আপডেট হবে, সেটা আমরা আপনাদেরকে ব্রিফ করব। কলকাতা হাইকোর্ট আজকে যেটা বলেছে যে পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত। আইনজীবী বিল্লদল ভট্টাচার্য কি বলেছেন শুনবো। দেখা যায় হচ্ছে মেয়েটির বাবা মাও হাসপাতালে উপস্থিত থাকার পরেও এরা ইউডি কেস হিসেবে জিনিসটাকে ট্রিট করে প্রসিড করেছে। এমনকি যে ওনারা এটা ইনকোয়েস্ট যেটা করেছেন আর কি, সুরত হাল যাকে বলে, ইনকোয়েস্টটাও করা হয়েছে বিকেল 4:30 নাগাদ, তাতেও ইউডি কেস হিসেবে রেফার করা আছে। মানে পুলিশ এতটাই অন্ধ যে পুলিশ এইরকম একটি খুনের ক্ষেত্রে, ধর্ষণ করে খুনের ক্ষেত্রেও পুলিশের চোখে পড়লো না, বা পুলিশ সুমোটো কোনোভাবে কোনো এফআইআর রেজিস্টার করতে পারলো না। পুলিশ এটিকে একটি আনন্যাচারাল ডেথ কেস হিসেবেই ট্রিট করে, মানে মারা গেছেন যিনি, তিনি একজন ডাক্তার, সেই কলেজেই তিনি পড়েন আর কি, সেই কলেজের সাথেই যুক্ত, তাকে ট্রিট করা হচ্ছে একটা আনন্যাচারাল ডেথ কেসের একজন ভিকটিম হিসেবে। এদিন যেন রাস্তায় কোনো বেওয়ারিশ লাশ পাওয়া গেছে বলতে বাধ্য হচ্ছে এই কথাটি। তো এই হচ্ছে পুলিশের অ্যাটিটিউড। তারপরে তো আজকে কেস ডায়েরি দেখে আজকে আদালত তো কয়েকটি কমেন্ট পাস করেছে, যেখানে বলেছে পুলিশ সেই অর্থে কোনো অগ্রগতি করে। আজকে যাই হোক, সমস্ত পক্ষকে শোনার পরে আলটিমেটলি সিবিআই কে তদন্তভার ট্রান্সফার করা হয়েছে। আমরা প্রে করেছিলাম যাতে এটা কোর্ট মনিটর হয়, কোর্ট সেটাও পারমিট করেছে, পিরিয়ডিক রিপোর্টস কল ফর করেছেন। সিবিআই কে এবার তদন্ত করতে হবে। সত্যি আইনজীবী কৌস্তব বাগচি কি বলেছেন শুনবো। 5 দিন হয়ে গেছে, সাবস্ট্যান্সিয়াল প্রোগ্রেস অফ ইনভেস্টিগেশন কিছু নেই। এই জায়গা থেকে কোর্ট স্যাটিসফাইড। কোর্ট নিজের অর্ডারে ডক্টর সন্দীপ ঘোষের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন, এবং সেই জায়গা থেকে সন্দীপ ঘোষের ভূমিকার তীব্র সমালোচনা করে কোর্ট গোটা অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম স্টেটের সেটাকে ভৎসনা করেছে। সার্বিকভাবে আবারও বলছি, টু ইনস্টিল কনফিডেন্স, যেভাবে স্টেট এজেন্সি হ্যাজ ফেলড টু ক্যারি আউট দি ইনভেস্টিগেশন, সেই জায়গা থেকে কোর্ট সিবিআই কে ইনভেস্টিগেশন করার কথা বলেছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে যে কোর্ট মনিটর ইনভেস্টিগেশন। প্রথম যে রিপোর্ট, সেই সুরাথাল রিপোর্ট, সেখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কি ধরনের ইনজুরি হয়েছে, যেখানে প্রত্যেকটি ডাক্তার তারা মত দিচ্ছেন যে একাধিক লোক ইনভলভ, একাধিক অপরাধী যেখানে আছে। 5 দিন পর্যন্ত আর কোনো অপরাধীকে ধরতে পারেনি, ফলে একটা চুনোপুটিকে ধরে নিয়ে ঢাকা দেওয়ার একটা চেষ্টা আছে, একটা প্রয়াস আছে, সন্দেহ ছিল। তাই আমরা চাইছিলাম তদন্ত হোক নিরপেক্ষ, আর যারা অপরাধী তারা যেন সাজা পায়। এই খবরেই আমরা থাকবো একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকবেন। এই মুহূর্তে যে বড় খবরের দিকে আমাদের নজর রয়েছে, আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আজ থেকেই সিবিআই তদন্ত শুরু করে দেবে, কারণ কেস ডায়েরি ইতিমধ্যেই হস্তান্তর হয়ে গিয়েছে সিবিআইয়ের আধিকারিকের হাতে। কেস ডায়েরি তুলে দেওয়া হয়েছে। আগামীকালের মধ্যে ফাইল, সিসি ক্যামেরা ফুটেজ, যাবতীয় তথ্য আগামীকাল সকাল 10টার মধ্যে সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে কলকাতা পুলিশকে। পীযূষ কান্তি নাগ রয়েছেন হাইকোর্ট চত্বর থেকে। পীযূষ, দেখো, সিবিআই এর হাতে হস্তান্তর হয়েছে আরজিকর ঘটনা, এবং আজ থেকেই শুরু করবে। আমাদের সঙ্গে রয়েছেন আরজিকরের আইনজীবী সুমন সেনগুপ্ত। সুমনও, আজকেই তো সিবিআই তদন্ত শুরু করবে, এ বিষয়ে আরজিকরের আইনজীবী হিসাবে আপনার কি? না, যে কোনো তদন্তের মতন চলবে, তাতে সব রকম সহযোগিতা করা হবে। আর অলরেডি একজন অ্যারেস্টেড হয়েছে, আরও যদি কেউ ওই ঘটনাক্রমের পিছনে যুক্ত থাকেন, আশা করব সিবিআই যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে ধরবেন। আরজিকরের যিনি প্রিন্সিপাল ছিলেন, তাকে আপনাকে বলা হয়েছে কোর্টের পক্ষ থেকে যে তাকে ছুটিতে চলে যাওয়ার জন্য এবং ছুটির জন্য অ্যাপ্লাই করা, এ বিষয়ে কি বলবেন? কোর্টের পর্যবেক্ষণের আগেই উনি অ্যাপ্লিকেশন করেছেন এবং সেটা আন্ডার প্রসেস। আপাতত 15 দিনের জন্য ছুটির অ্যাপ্লিকেশন করা আছে। দেখুন, সবচেয়ে বড় কথাটা হচ্ছে যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত নিন্দনীয়, দুঃখজনক। তার জন্য কে দোষী বা কে নির্দোষ, সম্পূর্ণ ব্যাপারটা তদন্ত সাপেক্ষ। তদন্ত চলছে, তদন্ত শেষে দেখা যাবে কি হচ্ছে না হচ্ছে। আপাতত যিনি আর্টসটয়েল প্রিন্সিপাল ছিলেন তিনি ছুটিতে রয়েছেন এবং পরবর্তী ক্ষেত্রে
পরবর্তী পদক্ষেপ আমরা নিশ্চয়ই জানাবো। কলকাতা হাইকোর্টের নির্দেশ আগামী 3 সপ্তাহের মধ্যে পরে যখন শুনানি হবে তখন সেই পর্যন্ত এই প্রিন্সিপালকে কোনো কাজে যোগ দিতে দেওয়া যাবে না এবং আদালত তার পরবর্তী ক্ষেত্রে তার বিষয়ে সিদ্ধান্ত নেবে এবং তার যদি কোনো বক্তব্য থাকে সেটা হলফনামা দিয়ে জানাতে পারবে। কলকাতার হাইকোর্টের এই নির্দেশের প্রেক্ষিতে আপনারা কি সুপ্রিম কোর্ট বা অন্য কোনো পদক্ষেপ গ্রহণ করছেন? না, এই মুহূর্তে কিচ্ছু এরকমভাবে ভাবাই হয়নি। অর্ডারটা সবে প্রোনাউন্স হয়েছে কোর্টে, আমরা অর্ডারটা এখন অবধি পড়েই দেখিনি। অর্ডারটা আসুক আমাদের হাতে, সুপ্রিম কোর্ট যাওয়া হবে কি কোর্টের অর্ডারকে মান্যতা দেওয়া হবে সেটা তো ক্লায়েন্টের ব্যাপার, এখানে তো আমার ব্যক্তিগত কোনো ব্যাপার নয়। সেটা আমার যে ক্লায়েন্ট আছেন তিনি ডিসিশন নেবেন। অনেক ধন্যবাদ। অর্থাৎ যে কলকাতা হাইকোর্টের নির্দেশেই কিন্তু তদন্ত চলবে এবং আরজি করের আইনজীবী হিসাবে তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিলেন এই তদন্তে সহযোগিতা করা হবে। যে ঘটনা ঘটেছে তা কিন্তু সম্পূর্ণ নিন্দনীয় ঘটনা, কিন্তু প্রিন্সিপালের যে ভূমিকা, প্রিন্সিপালের যে কাজ এবং প্রিন্সিপালকে আদালতের যে নির্দেশ, সেই নির্দেশের প্রেক্ষিতে কিন্তু পরবর্তীকালে তারা উচ্চ আদালতে যাবেন কিনা বা এই আদালতেই রিভিউ পিটিশন করবেন কিনা সে বিষয়ে কিন্তু তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন আগামী দিনে যখন কলকাতা হাইকোর্টের এই নির্দেশ তার ওয়েবসাইটে এবং এই নির্দেশ প্রকাশিত হবে। তারপরেই কিন্তু সেই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবেন প্রাক্তন প্রিন্সিপাল, এমনটাই জানালেন আইনজীবী সুমন সেনগুপ্ত। পাশাপাশি তিনি একথাও জানিয়ে দিলেন যে আরজি করের ঘটনা নিন্দনীয় এবং এই ঘটনায় সিবিআইকে আরজি করের পক্ষ থেকে সম্পূর্ণভাবে সহযোগিতা করা হবে। ঋষি, একদমই অনেক ধন্যবাদ পীযূষ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে এবং পীযূষ যেমনটা জানালো আরজি করের প্রিন্সিপালের আইনজীবী বা আরজি করের আইনজীবী যেমনটা জানালেন তারা সিবিআই তদন্তকে স্বাগত জানিয়েছেন। এখন এই তদন্তে যত দ্রুত সম্ভব সত্যি বেরিয়ে আসুক সেটাই প্রত্যেকেই চাইছেন। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসবো, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। আরজি কর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ, ফাইল, সিসিটিভি ফুটেজ সব সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হবে। আগামীকাল সকাল 10টার মধ্যে তুলে দিতে হবে কলকাতা পুলিশকে। পাশাপাশি কেস ডায়েরি কিন্তু আজকেই আদালত চত্বরেই, ইনফ্যাক্ট আদালতে কক্ষেই কিন্তু তুলে দেওয়া হয়েছে কেস ডায়েরি সিবিআই আধিকারিকের হাতে। অর্থাৎ এখন থেকে কিন্তু সিবিআই এই ঘটনার তদন্ত সিবিআইয়ের হাতে চলে গিয়েছে এবং সিবিআই তদন্তকে স্বাগত জানিয়েছে পড়ুয়ারাও। তবে আজকে আদালতে আরজি করের সদ্য প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে যে এই ঘটনার পরে পরে তিনি কি ভূমিকা নিয়েছিলেন, তিনি কেন স্বতঃপ্রণোদিত মামলা করলেন না, পুলিশি তদন্ত, এই সমস্ত কিছু নিয়েই নানান প্রশ্ন তুলেছে আদালত। আমরা কথা বলবো, রিয়া মাঝি রয়েছেন আমার সঙ্গে লালবাজার চত্বর থেকে। রিয়া, ইতিমধ্যেই যেটা জানিয়ে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে যে সিবিআই তদন্তের নির্দেশ, আগামীকালের মধ্যে যাবতীয় তথ্য সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হবে। পাশাপাশি সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। এখনো পর্যন্ত কেন সন্দীপ ঘোষকেই বা জিজ্ঞাসাবাদ করা হয়নি সেই সমস্ত প্রশ্ন তোলা হয়েছে। একদমই, দেখো হাইকোর্টের বিচারপতির তরফ থেকে একাধিক প্রশ্ন তোলা হয়েছে এবং যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে বলা হয়েছে যে কলকাতা পুলিশ যে তদন্ত করেছে সেই তদন্তে কেন কি কারণের জন্য সন্দীপ ঘোষ তিনি একজন প্রিন্সিপাল ছিলেন এবং প্রত্যেকের অভিভাবক, সেখানে যারা ইন্টার্ন, যারা ডাক্তার যারা রয়েছেন সেখানে, সে হাউস স্টাফ থেকে আরম্ভ করে প্রত্যেকে তাদের অভিভাবক হচ্ছে প্রিন্সিপাল। তাহলে কেন তিনি এই কমপ্লেন করলেন না, কেন তিনি নিজে উদ্যোগ নিয়ে এই অভিযোগ জানালেন না, এই একাধিক প্রশ্ন কিন্তু তুলেছেন। এবং তার যে এই রিজাইন করা এবং রিজাইন করার কয়েক ঘন্টার মধ্যে ন্যাশনাল মেডিকেল কলেজে তার ফের প্রিন্সিপাল পদে তাকে বহাল রাখা বা প্রিন্সিপাল পদে তাকে ট্রান্সফার করে দেওয়া বা প্রিন্সিপাল পদে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে সেখানে নিয়ে যাওয়া, এই যে বিষয়টা সেটা নিয়ে কিন্তু রীতিমতো কোর্ট ক্ষুব্ধ এবং কোর্ট কিন্তু এটাও জানিয়েছে যে এই যে সন্দীপ ঘোষ তাকে অর্ডার দেওয়া হয়েছে, তাকে বলা হয়েছে, তাকে নির্দেশ দেওয়া হয়েছে যে খুব দ্রুত তিনি একটি লিভ অ্যাপ্লিকেশন করুক এবং লিভ অ্যাপ্লিকেশন দেওয়ার পরে তিনি অনির্দিষ্টকালের জন্য ছুটিতে চলে যাক। যদি তিনি এই বিষয়টা না করেন তাহলে কিন্তু কোর্ট করা ব্যবস্থা নেবে, এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে কোর্টের তরফ থেকে। এই একাধিক নির্দেশ দেওয়া হয়েছে এবং যেটা চূড়ান্ত নির্দেশ কোর্টের, সেখান থেকে যেটা দেখা যাচ্ছে যে সিবিআই কে হস্তান্তর করা হলো এই কেস। সিবিআই
এবার থেকে এই তদন্ত করবে। তবে তোমাকে জানিয়ে রাখবো যে কলকাতা পুলিশ এতদিন যে তদন্ত করেছে ঘটনার যখন থেকে তারা তাদের কাছে এসেছে, এই ঘটনা যখন থেকে তারা জানতে পেরেছে, প্রথমে টালা থানা, তারপরেই কিন্তু আমরা দেখেছিলাম যে একদম প্লেস অফ অকারেন্স যেটা, সেখানে একের পর এক হায়ার অফিসিয়ালস, কলকাতার পুলিশ কমিশনার তিনি গিয়ে পৌঁছেছিলেন, অ্যাডিশনাল সিপি যিনি কিনা সিটের সার্ভেলেন্সের ছিল তিনি, এবং একই ধারে যেটা দেখা গিয়েছিল যে সিট যেটা কিনা একদম স্ট্রং সিট, একটা ডিসিডিডি স্পেশালের নেতৃত্বে সেই সিট চলছিল, এবং যেখানে অ্যাডিশনাল সিপি 1 তিনি সেই সিটকে একদম সরাসরি তিনি এই সার্ভেলেন্সে ছিলেন, সরাসরি তিনি তদন্ত করছিলেন। এবং একই সঙ্গে গতকালকেও কলকাতা পুলিশের তরফ থেকে বলা হয়েছে, যখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে রবিবারের মধ্যে পুরো বিষয়টা কমপ্লিট করতে হবে, র্যাপ আপ করতে হবে। এই জায়গাতে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, কলকাতা হাইকোর্টের যে পর্যবেক্ষণ বা যেটা তারা বলছে যে এখনো পর্যন্ত যে তদন্ত হয়েছে, কলকাতা পুলিশ যে তদন্ত করেছে, সেই পুলিশি তদন্ত নিয়েও একটা প্রশ্ন তুলে দেওয়া হয়েছে, এবং কোথাও গিয়ে এই 5 দিনে তদন্তের তেমন অগ্রগতিই নাকি হয়নি, এমনটা কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ। এক্ষেত্রে লালবাজারের পক্ষ থেকে বা কলকাতা পুলিশের পক্ষ থেকে কোনো কি তাদের রিয়াকশন কিছু পাওয়া গেছে, বা তারা কি এই বিষয়টাকে কিছু জানাবেন? দেখো, এই বিষয়টা নিয়ে পার্টিকুলার কোর্টের বিষয় নিয়ে এখন অবধি কলকাতা পুলিশের কোনো রকম রিয়াকশন পাওয়া যায়নি। কলকাতার পুলিশ কমিশনার কিছুক্ষণ আগেই লালবাজার ছেড়ে তিনি বেরোচ্ছিলেন, সেই সময় তাকে অ্যাপ্রোচ আমরা করি, কিন্তু তিনি সেই রিয়াকশন দেওয়ার জন্য তিনি রাজি ছিলেন না, তিনি হাত নেড়ে বেরিয়ে যান। তবে তোমাকে জানিয়ে রাখবো যে কলকাতা পুলিশের যে তদন্ত, সেই তদন্তে যে অগ্রগতি ছিল, এবং যেখানে আমরা দেখেছিলাম যে প্রায় কয়েক ঘন্টার মধ্যে, বৃহস্পতিবার মধ্যরাতে এই ঘটনা ঘটে, একদম ভোর রাতে বলা যায় 4টে থেকে 6টার মধ্যে, এবং তারপরেই যখন সকাল 10টা নাগাদ এই খবর আসে, আমরা দেখি যে 12টার মধ্যে একের পর এক হায়ার অফিসিয়াল সেখানে রিচ করে, এবং তখন থেকে শুরু হয় সেই তদন্ত। এবং সেই দিনে অর্থাৎ শুক্রবার ভোর রাতের মধ্যে, প্রায় বলা চলে যে 2-3টের মধ্যেই, রাত 2-3টের মধ্যেই কিন্তু তারা কেসের ডিটেকশন করে এবং একজনকে গ্রেপ্তার করে। এবং যেটা কলকাতা পুলিশের তরফ থেকে যারা হায়ার অফিসিয়ালসরা রয়েছে বা কলকাতা পুলিশের একটা দিক, তারা বলছিল যে এই যে বিষয়টা, এই যে তদন্ত, সেই তদন্তর কিন্তু যে যিনি রয়েছেন তাকে কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। তবে তদন্ত চলছে, এবং একাধিক এই ধরনের কেসে একাধিক নমুনা সংগ্রহ করতে হয়, সেই নমুনা পাঠাতে হয় ল্যাবরেটরি টেস্টের জন্য, এবং সেই ল্যাবরেটরি টেস্ট হয়ে যখন আসে তখন কিন্তু আরও বেশ কিছু সেগুলো তদন্তের মধ্যেই পড়ে। এবং যেমনটা তোমাকে আমি জানাচ্ছিলাম যে এই যে ল্যাবরেটরি টেস্টের জন্য যেসব নমুনাগুলো যায়, সেগুলো আসতে টাইম লাগে, এবং সেই টাইমটা কিন্তু দিতে হয়, এবং সেই নমুনাগুলো এই কেসের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন কিছুক্ষণ আগেই আমরা যেটা বিষয়টা নিয়ে বারংবার বলছিলাম যে 150 গ্রাম যে ফ্লুইড উদ্ধার এই ফ্লুইড যে পাওয়া গিয়েছে, যেটা কালেক্ট করা হয়েছে এবং স্যাম্পল হিসাবে সেটাকে পাঠানো হয়েছে ল্যাবরেটরি টেস্টের জন্য, সেই ফ্লুইড হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সেই ফ্লুইডের টেস্ট হয়ে এলেই বোঝা যাবে যে এই যে রেপ কেসের কথা বলা হচ্ছে সেখানে একজন জড়িত না একাধিক জড়িত, কারণ সেই ফ্লুইড টেস্ট হয়ে এলেই বোঝা যাবে যে সেখানে সিমেনের পরিমাণ কতটা আছে বা কত জনের রয়েছে। এবং এই ফ্লুইড যতক্ষণ না টেস্ট হয়ে আসবে ততক্ষণ কিন্তু কার্যত বলা সম্ভব নয়, সে ডক্টর হোক বা তদন্তকারী আধিকারিক হোক বা দুধে গোয়েন্দারা হোক, তাদের পক্ষে কিন্তু বলা সম্ভব নয় যে এই ফ্লুইডে কতজনের সিমেন্ট রয়েছে, যেটা বারবার ডাক্তারদের তরফ থেকে বা একাধিক সমস্ত জায়গা থেকে বলা হচ্ছে, অভিযোগ তোলা হচ্ছে, এর মধ্যে একজন নয় একাধিক জড়িত রয়েছে। এবং গোয়েন্দাদের তরফ থেকেও কিন্তু বলা হচ্ছে যে সেই সব টেস্ট যদি হয়ে না আসে সেক্ষেত্রে কি করে বোঝা যাবে, এবং সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স এখানে খুব কাজ করে, সেই সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সে যাতে কোনো রকম ফাঁকফোকর না থাকে সেই কারণের জন্য দেখা গিয়েছে যে একাধিকবার সিনিয়র অফিসিয়ালস থেকে শুরু করে যারা অটোপসি সার্জন, এটা কিন্তু অত্যন্ত নজিরবিহীন, কারণ এর আগে কিন্তু আমরা অ্যাজ সাচ এরকম দেখিনি যে অটোপসি সার্জন বারংবার যারা পিএম করেছে তারা পিও ভিজিট করছে, পিও ভিজিট করে ফরেন্সিক যারা রয়েছেন তাদের সঙ্গে সায়েন্টিফিক উইং সহ সিট তদন্তকারী আধিকারিকরা এবং একই সঙ্গে যারা হায়ার অফিসিয়াল যিনি সার্ভেলেন্সে আছেন বারংবার সেই পিও ভিজিট করছে, পিও ভিজিট করে তারা দেখছে যে ফাইনাল রিপোর্ট দেওয়ার আগে যাতে কোনো রকম কোথাও খামতি না
না রয়ে যায়, সেই কারণের জন্য একদিকে যেমন পিএম রিপোর্ট, অন্যদিকে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স এবং পাশাপাশি হচ্ছে ইলেকট্রনিক যেসব এভিডেন্স তারা পেয়েছে, এই সমস্ত কিছু কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আজকে সেই কেস ডায়েরি কিন্তু গিয়েছিল যেটা কোর্টের কাছে, কোর্ট সেটাতে সন্তুষ্ট হয়নি, সেই কারণের জন্য সিবিআই দেওয়া হয়েছে। তবে কোর্টের যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ পালন করবে, কারণ কলকাতা পুলিশ বা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু এর আগেই বলেছিলেন যে যদি চায়, যদি পরিবার চায়, সেক্ষেত্রে কিন্তু তারা সিবিআই এ যেতে পারে। এবং কলকাতার পুলিশ কমিশনার যেদিনকে এই প্রেস কনফারেন্স করে তিনিও কিন্তু কার্যত জানিয়ে দিয়েছিলেন যদি ফ্যামিলি চায়, সেক্ষেত্রে যেটা ফ্যামিলি চাইবে সেটাই হবে। ফ্যামিলি যদি আমাদের এজেন্সিতে তদন্ত করিয়ে যদি সন্তুষ্ট না হয় তাহলে তারা সিবিআই নিয়ে যেতে পারে। সেই বিষয়টা কিন্তু কলকাতা পুলিশ তারা কিন্তু নিজে থেকেই সেই কেস ডায়েরি তুলে দেবে, এবং যেটা কোর্টের নির্দেশ আছে যে আগামীকাল 10টার মধ্যেই কেস ডায়েরি তুলে দিতে হবে। এখনো অবধি যা যা ইনভেস্টিগেশন তারা করেছে সমস্তটা তুলে দিতে হবে, সেই বিষয়টা কিন্তু কলকাতা পুলিশ মান্যতা দেবে বলে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। কোনো রকম অফিসিয়াল স্টেটমেন্ট না পেলেও সূত্র মারফত জানা যাচ্ছে, কারণ তারা আগেই বলেছিলেন এবং এটাতেও কিন্তু কোর্টকেই তারা মান্যতা দেবেন এবং আগামীকাল 10টার মধ্যে কেস ডায়েরি সিবিআই এর হাতে তুলে দেবে বলে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। একদমই। রিয়া, আরেকটা বিষয়, এই যে পড়ুয়াদের সঙ্গেও কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধিরা কথা বলছিলেন, তারা বলছিলেন যে তারা সিসি ক্যামেরা ফুটেজ এবং এই যে পোস্টমর্টেম হয়েছিল সেই রিপোর্ট তারা দেখতে চেয়েছিলেন, কিন্তু সেটা এখনো পর্যন্ত দেখানো হয়নি। এক্ষেত্রে কি পুলিশের পক্ষ থেকে আজকে কি আর দেখানো হবে, নাকি সমস্ত কিছুই সিবিআইয়ের হাতে চলে যাওয়ার পরে তারপরে সিবিআইয়ের পক্ষ থেকে যা সিদ্ধান্ত নেবে? দেখো ঋষি, এখানে তোমাকে আমি দুটো জিনিস বলে রাখবো। এক হচ্ছে যে যারা ডাক্তাররা, যে পড়ুয়া ডাক্তাররা যারা বলছেন যে তাদেরকে সিসিটিভি দেখানো হয়নি, এখানে কিন্তু কোথাও একটা কনফ্লিক্ট আছে তাদের কথাতেই। কেন আমি এই কথা বলছি, কারণ সেকেন্ড টাইম সিপি যখন ভিজিট করেছিলেন, অর্থাৎ যেই দিনকে মুরলীধর শর্মা এডিশনাল সিপি 1 তার মায়ের বাড়িতে, অর্থাৎ তার এই ভিকটিমের বাড়িতে গিয়েছিলেন, পিএম রিপোর্ট হ্যান্ডওভার করে এসেছিলেন, ঠিক সেই দিনকে সন্ধ্যেবেলায় সিপি ভিজিট করে এবং সিপির সঙ্গে আরো অফিসিয়ালসরা সেখানে ভিজিট করেন এবং সেখানে কথা বলে ডাক্তারদের সঙ্গে। এবং সিপি তিনি আশ্বাস দেন বা তিনি বলেন যে আপনাদের মধ্যেই, ডাক্তারদের মধ্যেই 5 জনের একটা কমিটি গঠন করতে, সেই কমিটিকে কলকাতা পুলিশের তরফ থেকে সিসিটিভি এবং একই সঙ্গে পিএম রিপোর্টও দেখানো হবে। কেন এই কথা আমি বলছি, কারণ ডাক্তাররা নিজেরাই ওই মিটিং করার পর পুলিশের সঙ্গে সেই তারা ওপর থেকে নেমে আসে এবং তারা প্রেস ব্রিফ করে বলে যে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের 5 জনের টিম আমরা গঠন করব এবং কলকাতা পুলিশ সেটা দেখাবে, সিসিটিভি দেখাবে এবং একই সঙ্গে এই যে পিএম রিপোর্ট সেটা দেখাবে। কারণ অ্যাকর্ডিং টু ল এই যে বিষয়, একটা সেনসিটিভ বিষয়, সেটা কিন্তু পাবলিক করা যায় না, সেই কারণের জন্য শেয়ার করতে পারবে না, তদন্তের জিনিস শেয়ার করতে পারবে না, কিন্তু শো করবে, অর্থাৎ দেখাবে, তাদেরকে হার্ড কপি দিতে পারবে না, কিন্তু সেটা দেখাবে। সেই বিষয়টা কিন্তু ডাক্তাররাই নেমে এসে বলেছিল এবং তারপরেই যেটা দেখা যায় যে পিএম রিপোর্ট তার ফ্যামিলিতে দিয়ে আসা হয়েছে সেটা দেখা যায়। এবং তারপরে কিন্তু ডাক্তারদের আবার যে তারা কথা বলছেন, তারা বলছেন পিএম রিপোর্ট কেন দেখানো হলো না, এই কথাতে কিন্তু বলাই চলে যে ডাক্তারদের কথাতেই একটা কনফ্লিক্ট আছে, কারণ আমাদের কাছে সেই প্রেস কনফারেন্স এবং সেই ফুটেজ আমাদের রয়েছে এবং ডাক্তারদের বক্তব্য আমাদের কাছে রয়েছে। বেশ রিয়া, অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। রিয়া ছিলেন আমাদের সঙ্গে লালবাজার চত্বর থেকে এবং যেমনটা জানালেন রিয়া যে পুলিশের পক্ষ থেকে কিন্তু এখনো কিছু বলা হয়নি, তবে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশ মতন কিন্তু কলকাতা পুলিশ তারা কাজ করবে। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব শ্যামবাজার চত্বরে। সেখানে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এই আরজি করের ঘটনার পরিপ্রেক্ষিতে, আরজি করের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ প্রতিবাদ চলছে। সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে। সত্য, দেখো, লেখক শিল্পী বুদ্ধিজীবী মঞ্চের তরফে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে তারা জমায়েত করেছেন এবং সেই সঙ্গে সার্ভিস ডক্টরস ফোরাম তারাও কিন্তু সমানভাবে এই আরজি করের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের তারা দাবি জানিয়েছেন। সার্ভিস ডক্টরস ফোরামের সজল বাবু রয়েছেন। সজল বাবু, এর আগে আপনারা বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছিলেন, আজকে কলকাতা হাইকোর্ট মহামান্য প্রধান বিচারপতি তিনি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন গোটা ঘটনায়, কি বলবেন? আপনারা তো এটাই চাইছিলেন। হ্যাঁ, না, আমরা সিবিআই তদন্ত চেয়েছি সেরকম ব্যাপারটা নয়, আমরা চেয়েছিলাম বিচার বিভাগীয় তদন্ত, কারণ এই কেসটা এতটাই কমপ্লিকেটেড হয়েছে এবং এর মধ্যে প্রশাসন এবং সরকারের তত্ত্বাবধানে যত তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে এইগুলো অনেক জটিল হয়ে গেছে কেসটা, যেটা বিচার বিভাগীয় তদন্ত হলে আমরা মনে করি একটা সুষ্ঠু একটা তদন্ত হবে। কিন্তু সিবিআই তদন্ত আজকে হয়তো অনেক সময় হয়, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের থেকে সেটা হয়তো একটু বেটার হতে পারে। গোটা বিষয়টা কিন্তু
আদালতের নজরদারিতে সিবিআই তদন্ত হবে, এমনটাই কিন্তু নির্দেশ। সেটা ভালো, সেটাকে আমরা সাধুবাদ জানাই। আদালতের প্রত্যক্ষ ইয়েতে সুপারভিশনে যদি এটা হয়ে থাকে সেটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি, এবং এটা অবশ্যই একটা ট্রান্সপারেন্ট ওয়েতে যাতে হয়, এবং এরকম একটা নারকীয় ঘটনা যেটা আনপ্রেসিডেন্টেড, পৃথিবীতে কোনোদিন এরকম ঘটনা ঘটেনি, এরকম একটা ঘটনা যাতে সুবিচার পায়, যাতে প্রকৃত দোষী যারা আছে তারা যাতে মানে দৃষ্টান্তমূলক শাস্তি পায়, সেটা আমরা চাইছি। সেটা সিবিআই যদি বিচার বিভাগীয় তদন্তের আন্ডারে সুপারভিশনে যদি করে থাকে তাহলে আমরা আশা করি হয়তো তারা পাবে, সুবিচার পাবে। একেবারেই প্রত্যক্ষ নজরদারিতে সিবিআই তদন্ত, সেই নির্দেশ যেরকম তারা স্বাগত জানাচ্ছেন। তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে লেখক, শিল্পী এবং বুদ্ধিজীবী মঞ্চের তরফে যে এখানে যে জমায়েত হয়েছে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে, সেখানে কিন্তু এই মুহূর্তে বক্তব্য রাখছেন মিলাতুন নাহার, বক্তব্য রাখছেন। আমরা সরাসরি একবার শোনার চেষ্টা করব যে কি বলছেন মিলাতুন নাহার। একজন হয়ে বলবো, তাকে যে গতিতে, যে জায়গায়, যে অবস্থানে নিয়ে গিয়েছিল এই মঞ্চের প্রধান ভূমিকা ছিল সেইখান থেকে আজকে নামানো হোক। যে ডাক্তারকে আমরা হারালাম সেই ডাক্তারকে আর কখনো ফিরে পাবো না। সেই ডাক্তারের জন্য তদন্ত করার জন্য আমি করতে বলার জন্য আমি আসিনি, এবং যাকে বসানো হয়েছিল দায়িত্ব দিয়ে তিনি নিজে তদন্ত গিয়ে আমার মাথা লজ্জায় হেট হয়েছে। তাকে আমি কখনো, আমাকে শুনতে হয় একদিন সমর্থন করেছিলেন, আজকে বিরুদ্ধে কথা বলেন। কোনোদিন আমি সমর্থন করিনি। গণতান্ত্রিক দেশে একজনের সমর্থনে কিছু হয় না। তিনি সমর্থন আদায় করে নিয়েছিলেন, কৌশল করে আদায় করে নিয়েছিলেন, তারপর ক্ষমতার অপব্যবহার করেছেন ক্রমাগত ক্ষমতার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন। ভাবতেন তার মতো ক্ষমতা আর কেউ কারো নেই। মানুষকে সমস্ত তিনি তার দলের কুক্ষিগত করতে চেয়েছিলেন। গণতান্ত্রিক দেশে সেটা কি করে হয়? সমস্ত রাজনৈতিক দলের অধিকার আছে। অনেক ধন্যবাদ তোমাকে। লেখক, শিল্পী এবং বুদ্ধিজীবী মহলের এই মিছিল শ্যামবাজার থেকে আরজিকর পর্যন্ত যাবে এই মিছিল, মিলাতুন নাহার তিনি বলছিলেন, এবং খুব স্বাভাবিকভাবেই এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছেন সমাজের বিভিন্ন অংশের মানুষজন। আবার একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকবেন। আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ, তবে কোর্টের তত্ত্বাবধানে, কোর্টের নজরদারিতেই চলবে সিবিআই তদন্ত, এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের নজরদারিতে চলবে সিবিআই তদন্ত। এজলাসের মধ্যেই সিবিআইকে কেস ডায়েরি হস্তান্তর করা হয়েছে, সিবিআইয়ের হাতে তুলে দিয়েছেন প্রধান বিচারপতি। চিকিৎসকদের কর্মবিরতি তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি। তবে চিকিৎসকরা বা পড়ুয়ারা যারা এখন কর্মবিরতিতে বসে রয়েছেন তাদের বক্তব্য যে তারা সিবিআই তদন্তকে স্বাগত জানাচ্ছেন, কিন্তু তাদের আরও বেশ কিছু দাবি রয়েছে। সেই দাবি যতক্ষণ পর্যন্ত না পূরণ হচ্ছে তারা কর্মবিরতি তুলবেন না বলে জানিয়েছেন আরজিকরের কর্মবিরতিতে থাকা জুনিয়র চিকিৎসকরা। তাদের একাধিক দাবির মধ্যে অন্যতম যে তাদের তৈরি করা একটা কমিটি, সেই কমিটিকে সিসিটিভি ফুটেজ দেখাতে হবে, ময়নাতদন্তের রিপোর্ট দেখাতে হবে, এবং এই তদন্তের অগ্রগতিও কি হচ্ছে সেটা দেখাতে হবে, সেটাও তারা জানিয়েছেন। এবং হাসপাতালের শীর্ষ পদে যারা রয়েছেন তাদেরকে পদত্যাগ করতে হবে। যদিও একে একে আমরা জানি যে গতকালই প্রিন্সিপাল তিনি পদত্যাগ করেছিলেন, এই প্রিন্সিপাল সন্দীপ ঘোষ। এই সন্দীপ ঘোষকে নিয়েও কিন্তু কলকাতা হাইকোর্ট প্রশ্ন তুলেছে যে কতটা প্রভাবশালী হতে পারেন সন্দীপ ঘোষ, যে সকালে তিনি পদত্যাগ করলেন আর বিকেলেই তাকে অন্য আরেকটি হাসপাতালে তাকে নিয়োগপত্র দিয়ে দেওয়া হলো, ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগপত্র দিয়ে দেওয়া হলো। সন্দীপ ঘোষকে অবিলম্বে ছুটিতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদি ছুটিতে তিনি না যান তাহলে আদালত ব্যবস্থা নেবে, এবং যেটা জানা যাচ্ছে যে সন্দীপ ঘোষ তিনি ইতিমধ্যেই সরকারের কাছে ছুটির আবেদন করেছেন, কারণ এই সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেল কলেজের পড়ুয়ারাও তারা মেনে নিতে পারছেন না। গতকাল রাতেই তারা অধ্যক্ষের ঘরে তালা ঝুলিয়ে দিয়েছেন। ফলত সব মিলিয়ে এই আরজিকর কাণ্ডের তদন্ত ভার ইতিমধ্যে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে। আজ থেকেই তারা তদন্ত করতে পারবেন, এবং আগামীকাল সকাল 10টার মধ্যে কলকাতা পুলিশকে এই ঘটনার তদন্ত, এখনো পর্যন্ত যে তদন্ত অগ্রগতি হয়েছে বা এই ঘটনার যা এখনো পর্যন্ত তারা কালেক্ট করেছে সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে সমস্ত কিছু তারা তুলে দিতে হবে সিবিআইয়ের আধিকারিকের হাতে, সিবিআইয়ের হাতে। এবং এই ঘটনাতে যা বয়ান তারা নিয়েছেন এই সব কিছু কিন্তু আগামীকাল সকাল 10টার মধ্যে
সিবিআই এর হাতে তুলে দিতে হবে কলকাতা পুলিশকে। যদিও এরপরে কলকাতা পুলিশের কিন্তু কোনো বক্তব্য পাওয়া যায়নি, তবে কলকাতা পুলিশের পক্ষ থেকে কিন্তু পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি প্রথমেই জানিয়ে দিয়েছিলেন যদি তাদের তদন্তের উপর আস্থা না থাকে তাহলে সিবিআইকে তদন্ত দেওয়া যেতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল পুলিশের কাছে ডেডলাইন বেঁধে দিয়েছিলেন যে রবিবার পর্যন্ত তারা তদন্ত চালাতে পারবে, যদি সেই তদন্ত কিছু না পাওয়া যায় তাহলে সিবিআই হাতে তদন্ত তুলে দেওয়া হবে। সেই মতো আদালতও কিন্তু বলল যে তারা এখনো পর্যন্ত যে পুলিশি তদন্ত চলছে সেই তদন্তে তারা সন্তুষ্ট নয়, সেই কারণেই সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হচ্ছে এই তদন্ত। আদালতের পর্যবেক্ষণে এই তদন্ত হবে। আইনজীবী মহল কি বলছেন শুনব। 5 দিন হয়ে গেছে, সাবস্ট্যান্সিয়াল প্রোগ্রেস অফ ইনভেস্টিগেশন কিছু নেই। এই জায়গা থেকে কোর্ট স্যাটিসফাইড। কোর্ট নিজের অর্ডারে ডক্টর সন্দীপ ঘোষের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন এবং সেই জায়গা থেকে সন্দীপ ঘোষের ভূমিকার তীব্র সমালোচনা করে কোর্ট গোটা অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম স্টেটের সেটাকে ভর্ৎসনা করেছে। সার্বিকভাবে আবারও বলছি, টু ইনস্টিল কনফিডেন্স, যেভাবে স্টেট এজেন্সি হ্যাজ ফেলড টু ক্যারি আউট দি ইনভেস্টিগেশন, সেই জায়গা থেকে কোর্ট সিবিআইকে ইনভেস্টিগেশন করার কথা বলেছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে কোর্ট মনিটর ইনভেস্টিগেশন। দেখা যায় হচ্ছে মেয়েটির বাবা মাও হাসপাতালে উপস্থিত থাকার পরেও এরা ইউডি কেস হিসেবে জিনিসটাকে ট্রিট করে প্রসিড করেছে। এমনকি যে ওনারা এটা ইনকোয়েস্ট যেটা করেছেন আর কি, সুরত হাল যাকে বলে, ইনকোয়েস্টটাও করা হয়েছে বিকেল 4:30 নাগাদ, তাতেও ইউডি কেস হিসেবে রেফার করা আছে। মানে পুলিশ এতটাই অন্ধ যে পুলিশ এইরকম একটি খুনের ক্ষেত্রে, ধর্ষণ করে খুনের ক্ষেত্রেও পুলিশের চোখে পড়লো না বা পুলিশ সুমোটো কোনোভাবে কোনো এফআইআর রেজিস্টার করতে পারলো না। পুলিশ এটিকে একটি আনন্যাচারাল ডেথ কেস হিসেবেই ট্রিট করে, মানে মারা গেছেন যিনি, তিনি একজন ডাক্তার, সেই কলেজেই তিনি পড়েন আর কি, সেই কলেজের সাথেই যুক্ত, তাকে ট্রিট করা হচ্ছে একটা আনন্যাচারাল ডেথ কেসের একজন ভিকটিম হিসেবে, এদিক যেন রাস্তায় কোনো বেওয়ারিশ লাশ পাওয়া গেছে বলতে বাধ্য হচ্ছে এই কথাটি। তো এই হচ্ছে পুলিশের অ্যাটিটিউড। তারপরে তো আজকে কেস ডায়েরি দেখে আজকে আদালত তো কয়েকটি কমেন্ট পাস করেছে যেখানে বলেছে পুলিশ সেই অর্থে কোনো অগ্রগতি করে। আজকে যাই হোক, সমস্ত পক্ষকে শোনার পরে আলটিমেটলি সিবিআই কে তদন্তভার ট্রান্সফার করা হয়েছে। আমরা প্রে করেছিলাম যাতে এটা কোর্ট মনিটর হয়, কোর্ট সেটাও পারমিট করেছে। পিরিয়ডিক রিপোর্টস কল ফর করেছে। সিবিআই কে বা তদন্ত করতে হবে, সত্যিটাকে বাইরে আনতে হবে। প্রথম যে রিপোর্ট, সেই সুরাথাল রিপোর্ট, সেখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কি ধরনের ইনজুরি হয়েছে, যেখানে প্রত্যেকটি ডাক্তার তারা মত দিচ্ছেন যে একাধিক লোক ইনভলভ, একাধিক অপরাধী যেখানে আছে। 5 দিন পর্যন্ত আর কোনো অপরাধীকে ধরতে পারেনি, ফলে একটা চুনোপুটিকে ধরে নিয়ে ঢাকা দেওয়ার একটা চেষ্টা আছে, একটা প্রয়াস আছে, সন্দেহ ছিল। তাই আমরা চাইছিলাম তদন্ত হোক নিরপেক্ষ, আর যারা অপরাধী তারা যেন সাজা পায়। একটা মেয়েকে এরকম করে মার্ডার করা হয়েছে, তো সিনিয়র ডক্টর তো তখন ওনারা মনে করেনি কি আমরা একটা এফআইআর লঞ্চ করব। মানে এটা কখনো ভাবা যায় না। আর এটার পিছনে যে আরজি করে আগের সুপার ছিল, ওনার পুরো হাত আছে এটাতে। ওই জন্যে চিফ জাস্টিস সাহেব বলেছেন কি কিছু না রেকর্ড করার জন্য, অ্যান্ড টু ইনস্টিল কনফিডেন্স ইন দি ডক্টর কমিউনিটি উইথ দি প্যারেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ দি জেনারেল পাবলিক ইন ইন্ডিয়া, কেন এটা এখন প্যান ইন্ডিয়া অ্যাজিটেশন চলছে। ওই জন্যই সিবিআইকে ইমিডিয়েটলি ট্রান্সফার করে দিয়েছে। আর কি করেছে কি, এটা না কি কালকে সকালে বিকেলে, আজকে কোর্ট থেকেই বলেছে কেস ডায়েরিটা ইমিডিয়েটলি সিবিআইকে দিয়ে দেওয়া হোক, আর ওরা এখন থেকেই তদন্ত শুরু করবে। এখন আবার একটা বিরতি নেব, ফিরবো বিরতির পর, সঙ্গে থাকবেন। আরজি করে প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে নিয়ে কড়া নির্দেশ হাইকোর্টের। আরজি করের পদত্যাগী অধ্যক্ষকে লম্বা ছুটিতে যাওয়ার নির্দেশ, তার পদত্যাগপত্র পেশ করার নির্দেশ, ইস্তফার কয়েক ঘন্টার মধ্যেই নতুন পদ। কিভাবে, প্রশ্ন তুলে গর্জন পড়ুয়াদের। সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেল কলেজে ঢুকতে বাধা, সন্দীপের 15 দিনের ছুটি মঞ্জুর আদালতের। অন ডিউটি মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন, আরজি করে নৃশংস ঘটনায় উত্তাল দেশ। নিরাপত্তা নিয়ে প্রশ্ন, বিচার চেয়ে ফুঁসছে সমাজ, চিকিৎসক মহল। তরুণ ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে, কি খুন করা হয়েছে সেটা পুলিশ বলবে। এবার হাইকোর্টে চরম ভৎসনার মুখে আরজি করের পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষ। কোন যুক্তি দেখিয়ে পদত্যাগ তা জানতে চেয়ে সন্দীপ ঘোষের পদত্যাগপত্র চেয়ে পাঠায় আদালত। একই সঙ্গে সন্দীপ ঘোষকে লম্বা ছুটিতে যাওয়ার নির্দেশ। আদালতের নির্দেশ না মানলে কড়া ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি।
তিনি রিজাইন করতে চাইলেন, কিন্তু তাকে আবার কোনো একজন সরকারি কলেজের প্রিন্সিপাল বানিয়ে দেওয়া হলো। এই জায়গা থেকেও কোর্ট বিস্ময় প্রকাশ করেছেন এবং কোর্ট বলেছেন এটা চলতে পারে না। ঘটনার পেছনে ওর হাত আছে কিনা সেটাও আজকে তদন্তের বিষয় আছে। সেই কারণে আমি মনে করি আদালত যেটা বলেছে সেটা হঠাৎ কোনো কিছু সিদ্ধান্ত নয়। ওনার কর্মকাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরে আমরা বারবার অভিযোগ জানিয়ে এসেছিলাম, কিন্তু উনি কোনো তোয়াক্কা করতেন না, কারণ আশীর্বাদের হাতটা কালীঘাট আর ক্যামাক স্ট্রিট থেকে ওনার মাথার উপরে ছিল। কয়েক ঘন্টার মধ্যে কিভাবে আরেকটি হাসপাতালের প্রিন্সিপাল করে বসিয়ে দেওয়া হলো, আরেকটি সরকারি হাসপাতালের প্রিন্সিপাল করে, কেন, কি কারণ, কি উদ্দেশ্যে, কেন আজকে আদালতকে বলতে হচ্ছে ছুটিতে যাওয়ার জন্য? তার তো সরকারি তাকে ছুটিতে পাঠিয়ে দেওয়ার কথা। কেন, কি কারণে তাকে রিইনস্টেট করা হলো? তিনি মুখ খুললে কার কার অসুবিধা হতে পারে? আরজি করের পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়ে তোলপাড় রাজ্য। সোমবারই আরজি করের অধ্যক্ষ পদে ইস্তফা দেন সন্দীপ। যদিও সন্দীপের বডি ল্যাঙ্গুয়েজে তিনি যে অনুতপ্ত তা একেবারেই বোঝা যায়নি। এখানে রাজনীতি করা হচ্ছে। একটা মেয়েকে, একটা তরুণ ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে, কি খুন করা হয়েছে সেটা পুলিশ বলবে, সেটা আমি বলতে পারবো না। ইস্তফার কয়েক ঘন্টার মধ্যেই ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে দায়িত্ব দেওয়া হয় তাঁকে। এরপরই বাড়ে বিক্ষোভের ঝাঁজ। রাতেই অধ্যক্ষের ঘরে তালা ঝোলায় আন্দোলনকারী পড়ুয়ারা, তাকে ধাওয়া করা হয়, যেই ছবি সমাজ মাধ্যমে ভাইরাল। সন্দীপের নতুন নিয়োগ নিয়ে বিতর্কের ঝড়। কেন তড়িঘড়ি সন্দীপকে পদে বসাতে মরিয়া স্বাস্থ্য ভবন? কতটা প্রভাবশালী হলে পদত্যাগের কয়েক ঘন্টার মধ্যে ফের সিস্টেমে ফেরা সম্ভব? কেন কলেজের পক্ষ থেকে পরিবারকে ফোন করে প্রথমেই আত্মহত্যার কথা বলা হয়? এই প্রশ্নের উত্তর জানতে ইতিমধ্যেই লালবাজারে তলব করা হয়েছে সহকারী সুপার ও চেস্ট বিভাগের প্রধানকে। যদি ভেতরে কেউ থাকে, কারো প্রতি সন্দেহ হয়, যারা ছিল, যারা ওর বন্ধু বান্ধব, তাদেরকে সবাইকে ডেকে কথা বলবে। যিনি ফোন করেছিলেন প্রথম বাড়িতে, তাকেও ডেকে কথা বলবে। এই পরিস্থিতিতে মঙ্গলবার আরজি করে যায় জাতীয় মহিলা কমিশন। পদত্যাগী অধ্যক্ষের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করে কমিশন। बहुत अनफॉर्चुनेट है। अगर प्रिंसिपल की तरफ से ही ऐसे स्टेटमेंट आता है तो इट्स रियली shows that he is so insensitive about this matter. We won't allow this to happen. Actually, we have instructed the police. We have, in fact, request the police also to be very, very sensitive because this is an inhuman act. মঙ্গলবার সন্দীপ ঘোষ ন্যাশনাল মেডিকেল কলেজে যোগ দিতে চাইলে তুমুল বিক্ষোভের মুখে পড়েন তিনি। পড়ুয়া চিকিৎসকদের বিক্ষোভের মুখে পড়েন বিধায়ক স্বর্ণকমল সাহা ও মন্ত্রী জাভেদ খানও। সূত্রের খবর, এর আগেও দুবার বদলি করা হয় এই সন্দীপ ঘোষকে, তবে কোনো এক রহস্যময় কারণে তার বদলি আটকে যায়। কলকাতা টিভি। নজর রাখবো অন্য একটি খবরের দিকে। 3 দিনের মালদ্বীপ সফর শেষ করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ভারত মালদ্বীপ কূটনৈতিক সম্পর্কের দিক থেকে এই সফর ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মালে সেই সফর শেষ করার পরেই বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বার্তা দিয়ে জানালেন, ভারত মহাসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা রক্ষায় মালদ্বীপ ভারতের গুরুত্বপূর্ণ অংশীদার। ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি বজায় রাখতে ভারতের গুরুত্বপূর্ণ অংশীদার মালদ্বীপ। দ্বীপরাষ্ট্র সফর শেষে সেদেশের শীর্ষ নেতৃত্বকে এই বার্তাই দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। গত বছর নভেম্বরে মোহাম্মদ মুইসু প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম মালদ্বীপে উচ্চ পর্যায়ের সফর করলেন জয়শঙ্কর। নতুন সরকারের পদক্ষেপের কারণে নভেম্বরের পর থেকেই মালদ্বীপের সঙ্গে ভারতের সম্পর্ক কিছুটা চাপের মুখে পড়েছিল। এই আবহে জয়শঙ্করের সফরের দিকে নজর ছিল সকলের। জয়শঙ্কর মালদ্বীপের সফরে গিয়ে প্রেসিডেন্ট মুইজুর সঙ্গে বৈঠক করেন। পাশাপাশি মালদ্বীপের বিদেশমন্ত্রী মুসা জামিরের সঙ্গে বৈঠক করেছেন জয়শঙ্কর। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতের বিদেশমন্ত্রী বলেছেন, আমাদের প্রতিবেশী প্রথম, নীতির অন্যতম ভিত্তি হলো মালদ্বীপ। ভারতের কাছে প্রতিবেশী হলো অগ্রাধিকার, আর প্রতিবেশীদের মধ্যে মালদ্বীপ হলো আমাদের অগ্রাধিকার। এছাড়াও মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রী ঘাসান মামুন এবং অর্থ ও অনৈতিক উন্নয়ন এবং বাণিজ্য ও মালদ্বীপ মনিটারি অথরিটি গভর্নরের সঙ্গেও দেখা করেন জয়শঙ্কর। কলকাতা টিভি। 4:04 দিক এখন এই পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।